এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হেলথ শো, পরিচালনা ডাক্তার শাহেদ ইমরান। সৌজন্যে প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। সুধী দর্শক, এখন আমরা কথা বলবো গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান, বাংলাদেশের অর্থোপেডিক্সের স্বনামধন্য প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ স্যারের সাথে। আজকে আমরা স্যারের সাথে কথা বলবো বার্ধক্যজনিত কারণে হাঁটুর ব্যথা এবং এর প্রতিকার সম্বন্ধে। স্যার, কি কি কারণে বার্ধক্যজনিত কারণে হাঁটুর ব্যথা হয় এবং এ থেকে প্রতিকারের উপায় কি কি? মানুষের আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে হাঁটুটাকে এরকম ভাবে যে হাড় আছে, দুইটা হাড়ের মাঝখানে যে একটা সবুজ এই গ্রে একটা ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এইটা হলো কার্টিলেজ। দুই হাড়ের মাঝখানে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ এবং হাড়, এই দুটো জিনিসই মানুষের বয়স যখন বাড়তে থাকে তখন আস্তে আস্তে এটা ডিকে হতে থাকে, কমে যেতে থাকে। এটা সাধারণত আরম্ভ হয় 30 বছরের পরে, তারপর থেকে 40 বছর থেকেই মোটামুটিভাবে বেশি হয়, তারপর থেকে এটা চলতেই থাকে। যত বয়স বাড়তে থাকে এই ক্ষয়টা তত বেশি রকম হতে থাকে। এই কার্টিলেজগুলো যখন আস্তে আস্তে বয়সের সাথে সাথে এইটা ক্ষয় হতে থাকে তখন এই ব্যথাটার উৎপত্তি হয়। এবং এই ব্যথা যদি আমরা 100 জন লোকের এক্সরে নিই 50 বছরের ঊর্ধ্বে, দেখা যাবে যে শতকরা 80 জন লোকেরই এই ক্ষয় আছে এক্সরেতে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হলো যে ক্ষয় থাকলেই যে ব্যথা হবে এমন কোনো কথা নাই। এর ভিতরে অনেকের ব্যথা হবে, অনেকের হবে না, অনেকের হয়তো অল্প ক্ষয় আছে অনেক ব্যথা, আবার অনেকের দেখা যাবে যে অনেক বেশি ক্ষয় আছে কম ব্যথা। এটার খুব একটা ভালো এক্সপ্লেনেশন দেওয়া ঠিক যায় না যে এটা কেন হয়। তবু যেহেতু এটার সেরকম একটা চিকিৎসা নেই, সেই হেতু কতগুলো নিয়ম কানুন আছে, যে সমস্ত নিয়ম কানুনগুলোকে আমরা বলে থাকি এডিএল বা অ্যাক্টিভিটিস অফ দি ডেইলি লিভিং। যেমন সব মানুষই উঠতে হয়, বসতে হয়, কাজ করতে হয়। এটা হচ্ছে মুভমেন্ট অফ দি বডি। মুভমেন্ট অফ দি বডিটা হচ্ছে মুভমেন্ট ইজ লাইফ অ্যান্ড লাইফ ইজ দি মুভমেন্ট। মানুষ যখন আর মুভ করতে পারে না তখন কিন্তু সে স্থবির হয়ে যায়। যেমন মানুষ যখন মরে যায় তখন আর মুভ করতে পারে না। কাজেই মুভমেন্টটা যখনই শেষ হয়ে যায় তখনই তার অনেক কিছুই শেষ হয়ে যায়। এই মুভমেন্টে ব্যথাটা হবে, কিন্তু এর ভিতরে কতগুলো পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো ধারণ করলে তার ব্যথাটা অনেক অংশে লাঘব হবে। চলে যাবে না একদম, কিন্তু অনেকাংশে লাঘব হবে। ওজন যদি বেশি থাকে তাহলে তাকে তার ওয়েটটাকে কমাতে হবে, কারণ ওজন যত বেশি হবে এই কার্টিলেজগুলোর ডিস্ট্রাকশন তত ওয়েটে এটার ক্ষয়টা বেশি হতে থাকবে। আরেকটা হলো যে এই ব্যথাটা সাধারণত বেশি হয় বসার থেকে ওঠার সময়। একটা লোক যদি অনেকক্ষণ বসে থাকে, বসার থেকে যখন সে উঠতে যায় তখনই এই ব্যথাটা বেশি হয়। বসার থেকে আরেকটা নিয়ম হলো যে একদম যদি পা স্কোয়াটিং বলি আমরা, দুই পা দুই হাঁটু একদম পুরোপুরি ভাঁজ করে যদি আমি নিচে বসি, সেই ক্ষেত্রে যখন বসার থেকে ওঠার সময় এটা ব্যথাটা বেশি হবে। কাজেই সবসময় বসতে হবে একটু যে কোনো উঁচু জায়গায়, চেয়ারে মোড়া একটা উঁচু জায়গায় বসতে হবে। এবারে দেখুন আপনি চেয়ার থেকে বা যে কোনো বসা অবস্থার থেকে কিভাবে দাঁড়াবেন। আপনার দুই হাতের এই দুই জায়গা দিয়ে সবসময় এইখানে ভর দিয়ে তারপরে আপনি দাঁড়াবেন। তাতে হবে কি, ওজনটা অনেকটা হাঁটুর থেকে এই দিকে চলে আসবে। আর তারপরে বিছানার থেকে কিভাবে নামবেন, প্রথমে বিছানার থেকে বসবেন, বসে দুটো পা ঝুলিয়ে দেবেন।
দুটো পা ঝুলিয়ে দিয়ে বিছানার পাশে ঠিক এরকম ভাবে ভর দিয়ে তারপর নিচে নামবেন। টয়লেটে বসলে সবসময় হাই কমোড ব্যবহার করতে পারলে সুবিধা, কিন্তু সেটা সব জায়গায় সম্ভব না। ও ওয়ালে একটা শক্ত হ্যান্ডেল লাগাতে হবে, খুব শক্ত একটা হ্যান্ডেল লাগাতে হবে। ওই টয়লেটে বসার সময় ওই হ্যান্ডেল ধরে বসতে হবে এবং উঠার সময় আবার ওই হ্যান্ডেল ধরে আবার উঠতে হবে। তাতে হাঁটুর ওজনটা অনেকটা কমে যাবে। সিঁড়ি ভাঙতে যদি অসুবিধা হয়, একতলা দোতলা সিঁড়ি ভাঙতে যদি অসুবিধা হয়, তাহলে প্রথমে ধরতে হবে সিঁড়ির রেলিংয়ে। সিঁড়ির রেলিংয়ে ধরে একই সিঁড়িতে দুইবার করে পা দিতে হবে। সাধারণত আমরা একটার পর একটা সিঁড়িতে পা দিয়ে থাকি, এক্ষেত্রে তা না দিয়ে একই সিঁড়িতে একটা পা দিয়ে আবার আরেকটা পা, আরেকটা পা দিয়ে আবার আরেকটা পা, এইভাবে সিঁড়িতে উঠতে এবং নামতে সিঁড়ি ব্যবহার করতে হবে। স্বাভাবিক হাঁটা বলতে আমরা যেটা বলি সাধারণভাবে যে হাঁটা, তাতে যদি ব্যথা হয় স্বাভাবিক হাঁটতে, তাহলে এই ওয়াকিং স্টিক, যেদিকে ব্যথা সেই দিকের একটা ওয়াকিং স্টিক ব্যবহার করতে হবে। হাঁটুর চিকিৎসার কতগুলো ধারা আছে। যেমন প্রথমত চিকিৎসা হবে ওষুধ, মেডিকেশন। দ্বিতীয়ত হবে ওষুধে যদি না কমে তাহলে ওষুধের সাথে ফিজিওথেরাপি বলে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফিজিওথেরাপি এই ব্যথার ক্ষেত্রে। যদি দেখা যায় যে ওষুধ এবং ফিজিওথেরাপি এই দুটোতেও তার ব্যথা যাচ্ছে না, তাহলে তার সাথে যোগ করতে হবে আরেকটা জিনিস, সেইটা হলো ইনজেকশন, ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড বলি বা নানান ধরনের আছে। তারপরেও যদি তার ব্যথাটা না যায়, তাহলে দেয়ার আর মেনি সার্জিক্যাল প্রসিডিউরস। তাহলে 1, 2, 3, 4 এইভাবে আমাদেরকে এগোতে হবে। প্রথম চিকিৎসাটা ওষুধের ব্যাপারে কতগুলো কথা আমি বলতে চাচ্ছি। এইটা ব্যথার ওষুধ অ্যানালজেসিক খুব একটা ভালো জিনিস না। এটা WHO থেকেও বলেছে যে এটা যদি দীর্ঘদিন এই ব্যথার ওষুধ খেলে নানা রকম কমপ্লিকেশন হতে পারে। সেইটা WHO 3টা ভাগ করেছে ব্যথার। একটা হচ্ছে কম ব্যথা, আরেকটা হচ্ছে মধ্যম ব্যথা, আরেকটা হচ্ছে অতিরিক্ত ব্যথা, 3টা লেডার। এবং এই ব্যথাটা কিন্তু মাপা যায়। আমি এত ডিটেলস এখানে সময় পাবো না বলার জন্য। এই ব্যথাটা মাপা যায়। তাহলে কম ব্যথার ওষুধ আছে, মাঝারি ব্যথার ওষুধ আছে, বেশি ব্যথার ওষুধ আছে। আরম্ভ করতে হবে প্রথমে কম ব্যথার ওষুধ দিয়ে। আমাদের দেশে অনেক অসুবিধা হলো যে হয়তো কম ব্যথা, দেখা গেল যে একটা বেশি ব্যথার ওষুধ দিয়ে দিল। সেটা খেলে হয়তো ব্যথাটা কমবে, কিন্তু দীর্ঘদিন যদি এই ওষুধ খায় তাহলে তার অন্যান্য কমপ্লিকেশন হতে পারে। ওষুধের পরে ওষুধে যদি ব্যথা উপশম না হয়, তাহলে ফিজিওথেরাপি বলে যে ডিপার্টমেন্ট আছে, ফিজিওথেরাপি ইজ ভেরি হেল্পফুল টু ফর রিমেডি অফ দি পেইন। এরকম যদি হয় যে ইনজেকশন দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এটা আর ব্যথা কমছে না, তখন সার্জিক্যাল কতগুলো পদ্ধতি আছে, কতগুলো সেগুলো অ্যাডপ্ট করতে হবে। যেরকম আজকাল আর্থ্রোস্কোপি করে সেই সব অপারেশনগুলো করা হয়। আবার এরকম হতে পারে যে এইসব করার পরেও দেখা গেল যে আর তার ব্যথা যায় না, পারসিস্টেন্ট পেইন, সবসময়ই ব্যথা হচ্ছে, হাঁটতে পারছে না। সেই সব ক্ষেত্রে এটাকে বলে টোটাল নি জয়েন্ট রিপ্লেসমেন্ট। এই জয়েন্টটাকে রিপ্লেস করা, এই জয়েন্টটাকে পুরোপুরিভাবে ফেলে দিয়ে তারপরে একটা আর্টিফিশিয়াল জয়েন্ট এইখানে লাগিয়ে দেওয়া। তাতে মোটামুটিভাবে কাজ চলবে, ব্যথা থাকবে না, মোটামুটিভাবে কাজ চলবে। তবে এটা ঠিক মানেই না যে একদম একেবারে সেই পুরোপুরিভাবে সে আগের মতোই সে চলাফেরা করতে পারবে, ঠিক তা না।
তাহলে স্যার আমরা বুঝতে পারলাম যে আমরা হাঁটুর ব্যথার যেসব অপচিকিৎসা হয়ে থাকে সেগুলো আমরা কমাতে পারবো যদি আমরা সামান্য সাবধানতা অবলম্বন করি। স্যার, আপনার কাছ থেকে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম হাঁটুর ব্যথা এবং এর প্রতিকার সম্বন্ধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফুড পয়জনিং বর্তমানে একটি বহুল প্রচলিত সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশেও এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। রমজান মাসে খাদ্যাভ্যাস পরিবর্তন সহ অন্যান্য নানা কারণে ফুড পয়জনিং এর পরিমাণ বেড়ে যায় অনেক বেশি। অথচ খুব সহজ মাত্র 4টি নিয়ম মেনে চললে আমরা সবাই ফুড পয়জনিং এর হাত থেকে রক্ষা পেতে পারি। চলুন দর্শক, এবারে আমরা দেখে আসি সেই 4টি নিয়ম কি কি। ফুড পয়জনিং বর্তমানে একটি বহুল প্রচলিত সমস্যায় পরিণত হয়েছে। আমাদের দেশে এর অনুপাত জানা না গেলেও দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 6 জনে একজন ফুড পয়জনিং এ আক্রান্ত হন। অথচ খুব সহজ 4টি নিয়ম মেনে চললেই আমরা সবাই এই ফুড পয়জনিং থেকে রক্ষা পেতে পারি। এই সহজ 4টি নিয়ম হচ্ছে পরিষ্কার থাকা নিজে এবং খাবারকে পরিষ্কার রাখা, খাবারের জিনিস একটি থেকে অন্যটি পৃথক রাখা, রান্না করার পদ্ধতি এবং খাবার ঠান্ডা করা বা সংরক্ষণ করা। প্রথমে পরিষ্কার থাকার ব্যাপারটিতে আসা যাক। আপনার হাত পরিষ্কার করুন কুসুম গরম পানি অথবা ঠান্ডা ট্যাপের পানি। কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত পরিষ্কার করে তোয়ালে দিয়ে হাত মুছে ফেলুন। সবজি বা মাংস যেখানে কাটেন সেখান থেকে খাদ্যে ব্যাকটেরিয়া যেতে পারে, তাই খুব ভালোভাবে এই জায়গা এবং একসাথে রান্নার জন্য ব্যবহৃত বিভিন্ন জিনিস, কাটিং বোর্ড ইত্যাদিও ক্লোরিন ব্লিচ দিয়ে ধুয়ে নিতে পারেন। এমনকি যেসব ফল বা সবজি আপনি খাবেন সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা উচিত। যদি খোসা কেটেও খাওয়া হয় তাহলেও সেটা পরিষ্কার করা উচিত, কিন্তু মাংস এবং ডিম ধোয়া উচিত নয়, কারণ কাঁচা মাংস এবং পোলট্রি থেকে ধোয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এত কিছুর পরও মাছ মাংস থেকে জীবাণু ছড়াতে পারে যদি এগুলো পৃথকভাবে না রাখা হয়। কাঁচা খাদ্যদ্রব্যের সাথে রান্না করা খাবার রাখলে অথবা কাঁচা মাছ মাংসের সাথে সবজি রাখলে ক্রস কন্টামিনেশনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটি প্রতিরোধের জন্য মাছ মাংস এবং সবজি কাটার জন্য আলাদা আলাদা কাটিং বোর্ড ব্যবহার করা উচিত। মনে রাখার সুবিধার্থে কাটিং বোর্ডগুলো বিভিন্ন রঙের হতে পারে। এরপর বাজার থেকে খাবার কিনে আনার সময় এই ব্যাগে মাছ মাংস এবং সবজি রাখা উচিত নয়। এমনকি রেফ্রিজারেটরে রাখার সময়ও একই শেলফে সব ধরনের খাবার রাখা উচিত নয়। ভিন্ন ভিন্ন শেলফে ভিন্ন ভিন্ন খাবার রাখলে কন্টামিনেশনের সম্ভাবনা কম থাকে। ডিম মূল ক্রেটনেই রেফ্রিজারেটরে মূল কম্পার্টমেন্টে রাখা উচিত, দরজার কাছে নয়, কারণ দরজা বারবার খোলার জন্য তাপমাত্রার তারতম্য হতে পারে, ফলে ডিম নষ্ট হয়ে যায়। আপনার কি জানা আছে 40 ডিগ্রি থেকে 140 ডিগ্রি ফরেনহাইটের মধ্যে ব্যাকটেরিয়া খুব দ্রুত বৃদ্ধি পায়? তাই জীবাণুমুক্ত খাবারের জন্য রান্নার তাপমাত্রাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। রান্না করা খাবার তখনই নিরাপদ যখন এটি উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, ফলে সব ব্যাকটেরিয়া ধ্বংস হয়। রান্না করা খাবারে ব্যাকটেরিয়া থেকে যাওয়ার একটি বড় কারণ হচ্ছে রান্নার পর হঠাৎ করেই খাবার ঠান্ডা করে ফেলা। তাই রান্না করার পরও খাবার কিছুক্ষণ 140 ডিগ্রি ফারেনহাইট বা তার কিছু উপরে রাখা উচিত। মাইক্রোওয়েভ ব্যবহার করলে তাপমাত্রা সবসময় 165 ডিগ্রি ফারেনহাইটে রাখতে হবে ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনি যদি এই 4টি নিয়ম সঠিকভাবে মেনে চলেন তাহলে ফুড পয়জনিং আপনার হাত থেকে শত হাত দূরে থাকবে। প্রিয় দর্শক, গর্ভাবস্থায় মায়ের দরকার বিশেষ যত্ন, নিতে হবে সুষ্ঠু পরিচর্যা। এবারে চলুন আমরা দেখব এনাম মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শিউলি বেগম মায়ের গর্ভাবস্থায় বিশেষ যত্ন সম্পর্কে কি পরামর্শ দেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি হেলথ শো এর বিশেষজ্ঞ মতামত পর্বে। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভকালীন সেবা বা অ্যান্টিনেটাল কেয়ার। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনাম মেডিকেল কলেজের স্ত্রী ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার শিউলি বেগম। ম্যাডাম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে চাইবো প্রসবকালীন সেবাতে আসলে কি কি ধরনের সেবা নিয়ে আসলে প্রসবকালীন সেবাকে আমরা বলে থাকি, বা অ্যান্টিনেটাল কেয়ার হিসেবে যদি আমরা বলি তাহলে এটাকে কিভাবে বর্ণনা করবেন? অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা সেটা বলতে বোঝা যায় যখন কোনো মা, দ্যাট মিনস প্রেগনেন্ট মা, তার গর্ভাবস্থাকে তাকে যে ধরনের সেবা দেওয়া হয় সেটাকে অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভকালীন সেবা বলা হয়।
এটা অনেকগুলো পোর্শন আছে। এই সেবাটার মধ্যে হচ্ছে কয়েকটা জিনিস আমরা দেখে থাকি। মনিটর করি হচ্ছে মা এবং শিশুর স্বাস্থ্য, মা এবং শিশু কেমন আছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা মাকে কিছু অ্যাডভাইস দেই বা উপদেশ দিই। এই তিনটা অংশ নিয়েই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। অ্যান্টিনেটাল কেয়ারের সবচেয়ে বিশেষ দর্শকরা যেটি জানতে চায় সেটি হচ্ছে যে এই সময় কোন সময় থেকে তারা অ্যান্টিনেটাল কেয়ারটা নেওয়া শুরু করবেন এবং কতদিন পর্যন্ত নেবেন? প্রথম কথা হচ্ছে যে অ্যান্টিনেটাল কেয়ারের একটা অংশ হচ্ছে অ্যান্টিনেটাল ভিজিট, এবং মা যখনই সে হচ্ছে তার মেনস্ট্রুয়েশন অফ হবে, যখন মা দেখবে যার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, এবং সে তখনই ডক্টরের শরণাপন্ন হবে, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব হয় সেটাই ভালো হবে। এবং রেগুলারলি আমরা যেটা বলি যে একটা মা প্রেগনেন্ট হলে তার হচ্ছে টোটাল 10টি অ্যান্টিনেটাল ভিজিট দেওয়া উচিত। কিন্তু এই নাম্বারটা ফ্লেক্সিবল মানে সবার জন্য এটা প্রযোজ্য না, সবাই পারবে না। আমাদের দেশের মতো লো সোশিয়াল ইকোনমিক কন্ডিশনে মায়েদের ক্ষেত্রে হু বলেছে যে অ্যাটলিস্ট 4টা ভিজিট তাকে দিতে হবে। সেই 4টা ভিজিটের মধ্যে প্রথম ভিজিটটা হবে 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ভিজিটটা হবে 24 থেকে 28 সপ্তাহ, তৃতীয় ভিজিট 32 সপ্তাহ, এবং লাস্ট ওয়ান বা চতুর্থ ভিজিট যেটা হবে সেটা হচ্ছে 36 সপ্তাহ। এই 4টা ভিজিট দিলেই যথেষ্ট। অবশ্যই এটা লো রিস্ক গ্রুপের জন্য। যদি প্রেগনেন্সির সাথে আদার কোনো সম্পর্ক থাকে, অন্যান্য ডিজিজ থাকে, যেমন হচ্ছে পেশেন্টের যদি কার্ডিয়াক কোনো সমস্যা থাকে, অথবা ডায়াবেটিস থাকে, অথবা হচ্ছে তার খিঁচুনির কোনো হিস্ট্রি থাকে, অথবা এই অবস্থায় যদি কখনো তার রক্তপাত হয় গর্ভকালীন সময়, তাহলে এই ভিজিটের চেয়ে বেশি ভিজিট সে দিতে পারবে। অবশ্যই এখানে আরেকটা বিষয় জানতে চাই, সেটি হলো যে গর্ভকালীন সময়ে আসলে এই যে আপনাদের কাছে পেশেন্টরা যারা আসেন, ডক্টররা যখন তাদেরকে যে অ্যাডভাইস গুলো দিয়ে থাকে, বিশেষ করে এখানে ইনভেস্টিগেশন গুলো খুব ইম্পর্টেন্ট আমরা যেটা জানি। আপনি কি একটু বলবেন যে কি কি বিষয়ে আপনারা বেশি এখানে গুরুত্ব দিয়ে থাকেন? ইনভেস্টিগেশন যখন একটা মা আমার কাছে আসবে, তখন সেই যে ভিজিটটা ফার্স্ট দিবে সেটাকে আমরা বলবো বুকিং ভিজিট। এবং বুকিং ভিজিটে আমরা সাধারণত কিছু ইনভেস্টিগেশন করাই। সেখানে হচ্ছে ব্লাডের মধ্যে আমরা করি তার হিমোগ্লোবিনটা দেখি, যাতে তার কোনো রক্তশূন্যতা আছে কিনা, তার ব্লাড গ্রুপিং এবং আরএস টাইপিংটা দেখি, ব্লাড সুগারটা দেখি, তার হচ্ছে ব্লাড সুগার ডায়াবেটিস আছে কিনা, বা তার পজিটিভ ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে কিনা। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা তাকে হচ্ছে কিছু স্ক্রিনিং টেস্ট করাই, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, HBsAg পজিটিভ কিনা সেটা দেখি, এবং ভিডিওলটা করি ফর সিফিলিসের জন্য। আর যেটা করি হচ্ছে ইউরিনে একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করি, যেখানে তার হচ্ছে প্রোটিন আছে কিনা, অথবা সুগার আছে কিনা, অথবা কোনো পাস সেল মানে ইনফেকশন আছে কিনা সেটা দেখে নেই। আর পাশাপাশি আমরা যেটা করি অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা মাকে একটা অবশ্যই আলট্রাসোনোগ্রাফি করব। এটা বুকিং ভিজিটে অবশ্যই করতে হবে। এবং এই বুকিং ভিজিটে আলট্রাসোনোগ্রাফি করার যে সুবিধা সেটা হচ্ছে কয়টা বাচ্চা আছে, যে বাচ্চাটা আছে সেটা কি জরায়ুর ভিতরে আছে অথবা বাইরে আছে, এবং বাচ্চাটা ভায়াবল মানে জীবিত অমৃত, অথবা বাচ্চাটা ছাড়া অন্যান্য কোনো অ্যাবনর্মালিটি মায়ের আছে কিনা সেটা দেখার জন্য অবশ্যই আমরা আলট্রাসোনোগ্রাফি করব। এবং এটা দিয়ে আমি আরেকটা জিনিস করতে পারি, অনেক মা দেখা যাচ্ছে যে সে তার মেনস্ট্রুয়েশন হিস্ট্রিটা ঠিক মতো দিতে পারে না, অথবা তার মেনস্ট্রুয়েশনটা রেগুলার না। সেক্ষেত্রে আমরা এটা থেকে ডেটিং আলট্রাসোনোগ্রাফি বলি। এটা থেকে আমরা তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে ডেলিভারির ডেটটা কবে সেটা আমরা বের করতে পারি। গর্ভকালীন সময়ে আমরা কি যারা একেবারেই সুস্থ, যারা মনে করছেন যে আমার খুব একটি প্রয়োজন নেই, সেসব মায়েদের, গর্ভবতী মায়েদের কেউ কি এই একই পরামর্শ আমরা দেব যে সে এই অ্যান্টিনেটাল ভিজিট কেয়ারটা নেবে? অবশ্যই প্রতিটা মা যখন সে গর্ভবতী হবে অবশ্যই অ্যান্টিনেটাল ভিজিটের আওতায় তাকে আসতে হবে। একটা প্রেগনেন্সি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। অনেক প্রেগনেন্সি হবে যে কোথাও কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হতেও কিন্তু দেরি হবে না। তার মানে এই না যে আমি সুস্থ আছি, সমস্যা একটা হবে তারপর আমি ডাক্তারের কাছে যাব, এটা কিন্তু কখনোই আমরা অ্যাডভাইস করি না। সেই শিডিউল অ্যান্টিনেটাল ভিজিটে অবশ্যই আমাদের কাছে আসতে হবে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের দর্শকদের জন্য, যারা প্রসবকালীন সময়ে বেশ দুর্ভোগে ভোগেন, চিন্তায় ভোগেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই কথা। আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এবারে সময় হয়েছে বিদায় নেবার। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরো নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।